কোনো রকমে বুকের শিরশিরানি ভাবটা দূর করতে করতে বললাম, না না, বলুন আপনি। উঠেই পড়েছিলেন উনি, এগিয়ে যাচ্ছিলেন বাথরুমের দিকে। হঠাৎ আমার সামনে এসে দাঁড়িয়ে পড়ে বললেন, সর্বনাশ, ট্রেন তো ব্রিজের উপর থেকে উল্টে পড়ে যাবে। নমস্কার, কলাকানন শিল্প ও সাংস্কৃতিক গ্রুপের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা টিম কলাকানন, আর আমাদের অন্যান্য বিভাগের মধ্যে অন্যতম এই বিভাগ কাহিনী বাহিনী। রহস্য, রোমাঞ্চ এবং ভয়ের সাথে জুড়ে থাকুন আমাদের এই কাহিনী বাহিনী সিরিজের সাথে। কাহিনী বাহিনীর আজকের নিবেদন প্রখ্যাত সাহিত্যিক হীরেন চট্টোপাধ্যায়ের লেখা রাতের গাড়ি। গল্পের সূত্রধার আমি সৌম্যদীপ। গল্পের প্রধান চরিত্রে শুভদীপ বনু, কৌশিক জানা ও দেবরাজ চক্রবর্তী, এবং অন্যান্য চরিত্রে টিম কাহিনী বাহিনীর সদস্যবৃন্দরা। পরিচালনা ও পোস্টার ডিজাইনে শুভদীপ বনু, সম্পাদনায় টিম কলাকানন। শুরু হচ্ছে আজকের গল্প রাতের গাড়ি। একেবারে শেষ মুহূর্তে পেয়ে গেলাম গাড়িটা। চলতে শুরু করেছিল, গতিও মোটামুটি ভালোই ছিল। শেষ কামরাটা প্ল্যাটফর্ম থেকে বেরোবার আগেই হ্যান্ডেল ধরে ফেলেছি, আর কোনো রকমে টাল সামলে সেঁধিয়ে দিয়েছি নিজেকে ভেতরে। সত্যি সত্যিই যাকে বলে চমকপ্রদ ঘটনা। গাড়িটা যে এভাবে পেয়ে যাব ভাবতেই পারিনি। জোসিডি থেকে আসছিলাম, 10টার মধ্যে ব্যান্ডেল পৌঁছে যাব, একদম নিশ্চিত। কাজেই শেষ নৈহাটি ব্যান্ডেলটা অন্তত পাবই জানা কথা। আর নৈহাটি একবার পৌঁছতে পারলে তা যতই কনকনে শীতের রাত হোক, স্টেশন থেকে মোটে তো 7-8 মিনিটের হাঁটা পথ। বাড়ি আমি যাবই যেমন করেই হোক। কিন্তু আসানসোলের পর থেকে যে এই কীর্তি হবে কে জানতো। কোথাও কিচ্ছু নেই, ইঞ্জিনে গন্ডগোল। তাও যে মাঝপথে ফেলে রেখে দেয়নি সেও অনেক ভালো। কিন্তু ঢিকিয়ে ঢিকিয়ে ট্রেন ব্যান্ডেল যখন পৌঁছলো, শেষ নৈহাটি ব্যান্ডেল তখন চলে গেছে। তার মানে এই পৌষ মাসের কনকনে ঠান্ডায় পড়ে থাকো এই ফাঁকা স্টেশনে? না, দূরত্ব খুবই কম। ব্যান্ডেল থেকে নৈহাটি ধরতে গেলে কিছুই না। কিন্তু এই শীতের সময় রাত 12টায় আমি কী বা জোগাড় করব? ব্যান্ডেলে চেনাশোনা লোকজনও কেউ নেই। কাজেই বরাতে যে কি আছে বুঝতে পেরে দীর্ঘ নিঃশ্বাসই বেরিয়ে আসছিল বুক চিরে। ঠিক এই সময় একেবারে হঠাৎই দেখতে পেয়ে গেছি বাঁদিকের চলন্ত গাড়িটাকে। প্রথমে 2-3 সেকেন্ড দাঁড়িয়েই ছিলাম স্থানুর মতো, মাথা কাজই করেনি আমার। পর মুহূর্তেই হঠাৎই মনে পড়ে গিয়েছে সালার না কি যেন একটা ট্রেন আছে। সময়ের কোনো মাথা মুন্ডু নেই। একটা হকারকে জিজ্ঞেস করতে সেও যেন ওই নামটাই বললে। সালার তো নৈহাটি দিয়েই যাবে। ব্যাস, সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত। বুকটা ধড়াস ধড়াস করছিল তখনও। নিতান্ত অপ্রত্যাশিতভাবে যে সৌভাগ্যটা হাতে এসে গেছে সেটার কথা ভেবেই বুঁদ হয়েছিলাম। একটু ভালো করে তাকিয়ে দেখার অবকাশ হলো কামরাটার এতক্ষণে। দেখবো আর কি চাই, গোটা কামরাটাই শুনশান, ফাঁকা, অন্ধকার। একটা বাল্বও নেই কোথাও, থাকলেও হয়তো জ্বলছে না। স্টেশনে আলো ছিল তাই বুঝতে পারিনি। স্টেশন পেরোতেই একেবারে অমাবস্যা। তাতে অবশ্য আমার কিছু যায় আসে না। এই বয়সের একটা ডাকাবুকো ছেলে, ট্রেনে আলো থাকলো কি থাকলো না তাতে বই গেল আমার। কতক্ষণেরই বা রাস্তা, বড় জোর মিনিট 15-20 হবে।
চোখ বুজেই কাটিয়ে দেওয়া যায় দিব্যি। ভালো করে দেখলাম, গাড়িতে যে আলো নেই শুধু তা নয়, লোকও নেই কোনো, মানে আমি ছাড়া। রাতের গাড়ি, তাতে এমন প্রচণ্ড শীত। লোকজন যে বেশি থাকবে না সেটা ধরেই নেওয়া যায়, কিন্তু তাই বলে একেবারে একা একটা কামরায় যেতে হবে, এটা ভাবতেও বুকের মধ্যে কেমন ছমছম করে ওঠে, বিশেষ করে এইরকম ঘুটঘুটি অন্ধকারে। অবশ্য আর একটু ভালো করে চারিদিক চেয়েই ভুলটা ভাঙল আমার। না, অন্তত আর একজন লোক আছে এই কামরায়, একেবারে একা নই আমি। উল্টো দিকের জানালার ধারে বসেছিল, জানালা বন্ধ, কিন্তু কাঁচের সার্সি দেওয়া বলেই আবছা দেখা যাচ্ছিল। দেখার কি যাবে, মোটা চাদরে সর্বাঙ্গ মুড়ি দেওয়া, বয়স কত, মেয়ে না ছেলে তাও বুঝতে পারছি না। বুড়ো লোকটা কি হবে হয়তো, এই আন্দাজে আমি গুটি গুটি এগুলাম ওর দিকে। বুড়োই হোক বা যাই হোক, সঙ্গী তো বটে একটা। কথা বলতে বলতে গেলে শীতটা না হোক, ভয়টা অন্তত একটু কমবে। কদ্দূর যাবেন শিয়ালদা? আমি কাছাকাছি একটা সিটে এসে বসলাম। উত্তর পাওয়া গেল না প্রথমটা। ঘুমিয়ে টুমিয়ে পড়েছে বোধ হয়। এই অবস্থায় বিরক্ত করা ঠিক হবে কিনা ভাবছিলাম, গলা ঝাড়ার আওয়াজ পাওয়া গেল। ও, আপনি জেগে আছেন? আমি মনে করেছিলাম হয়তো ঘুমিয়ে পড়েছেন বুঝি। তাই পড়েছিলাম একটু। কিরকম ফ্যাঁস ফ্যাঁসে গলার আওয়াজটা, সর্দি টর্দি লেগেছে বোধ হয়। একটু যেন ব্যঙ্গের সুরেই বললেন, ভয় পেয়েছ? একেবারে আশাই করিনি এমন কথা। বললাম, ভয়? না না, ভয় পেতে যাব কেন? কিসের ভয়? ভূতের ভয়। আবার কিসের ভয়? রাত বিরেতে এই ঘুটঘুটি অন্ধকারে। ধুর, কি যে বলেন আপনি! ওসব ভয় টয় আমার নেই। এইবার হেসেই আমি উড়িয়ে দিতে চাইলাম কথাটা। তবে যে ভারী গুটি গুটি এগিয়ে এলে আমার দিকে। সে মানে আমরা দুজনেই তো আছি এখানে, তাই আর কি। আপনি যদি মনে করেন ভয়ে, তাহলে না হয় আমি। আরে থামো থামো, খুব হয়েছে। আজকালকার ছেলে ছোকরা তোমরা ভূত ভগবান কিছুই মানো না। পড়তে তেমন লোকের পাল্লায় বুঝতে ভূত আছে কি নেই। আপনি পড়েছেন নাকি সেরকম কোনো লোকের পাল্লায়? হ্যাঁ, কতবার এইরকম এক গাড়ির কামরাতেই পড়েছিলাম একবার। সে গল্প যদি শোনো, আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাবে তোমার। কিচ্ছু হবে না, আপনি বলুন না। তাছাড়া সময়টাও ভালো কাটবে। সে ভালো কাটবে না খারাপ কাটবে আমি বলতে পারি না, তবে শুনতে যখন চাইছো আমি বলবো। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। আমি আমার সোয়েটারটা ভালো করে টেনে টুনে বসলাম। ভদ্রলোক নিজেও চাদরটা আরেকটু মুখের ওপর টেনে এনে বললেন, এই রকম ছিল পরিস্থিতিটা। তবে পাত্রটা ছিল উল্টো রকমের। এই রকমই শীতের রাত, তোমার মতোই অবস্থা। সেদিন ট্রেনটা মিস করেছিলাম আমি। যখন প্রায় হাত পা কামড়াবার জোগাড়, তখনই এই রকম একটা ট্রেন পেয়ে উঠে পড়েছিলাম। আর আমি এখন যেখানে আছি সেখানে ছিলেন উনি। উনি মানে? মানেটা তুমি গল্প শুনলেই বুঝতে পারবে। ওকে আর আমি চিনবো কি করে? সবেই তো উঠেছি ট্রেনে। তুমি কি আমাকে চেনো? না, তা অবশ্য ঠিক। মানে আপনি বললেন কি না ভূতের গল্প, তাই। আরে শোনোই না গল্পটা আগাগোড়া। ভদ্রলোক চাদরের ভেতর থেকে একটা বই বার করে বললেন, এরকমই একটা বই পড়ছিলেন তিনি। সেটা দেখেই
কেমন যেন সন্দেহ হলো আমার। অবশ্য সেটা যে বই অত অন্ধকারে সেটা বোঝা সম্ভব ছিল না। যেমন তুমিও বোধহয় বুঝতে পারছো না এটা বই কিনা, তাই না? না না, আমি বুঝতে পারছি, আসলে অনেকটা কাছে আছি তো। আমার কিন্তু অবাক লাগছিল, ওইটা উনি পড়ছেন কি করে। থাকতে না পেরে কথাটা বলেই ফেললাম আমি। সেটা শুনে উনি কি করলেন জানো? কি? ফস করে এমনি একটা লাইটার জ্বালে। বলার সঙ্গে সঙ্গেই ভদ্রলোকের হাতেও লাইটার জ্বলে উঠেছে। ওদিকের জানলা দিয়ে হাওয়া আসছিল বলেই বোধহয় প্রায় তক্ষুনি সেটা নিভেও গিয়েছিল। কিন্তু সেই এক মুহূর্তের আলোতেই এমন অদ্ভুত একখানা মুখ আমার চোখের সামনে ভেসে উঠেছিল যে বুকটা কেমন যেন ছ্যাঁত করে উঠেছিল। কিন্তু সে কথা ভাবারও একটু সময় না দিয়ে ভদ্রলোক বললেন, ঠিক এমনি করেই লাইটারটা নিভে গিয়েছিল। ভদ্রলোক তখন বিরক্ত গলায় বলেছিলেন, ওই ওদিকে জানলাটা আবার কে খুললো? সঙ্গে সঙ্গে জানলার শাটারটা দমাস করে বন্ধ হয়ে গেল। ঠকাস করে একটা শব্দ। সেই মুহূর্তে মাথা ঘুরিয়ে দেখলাম ওদিকের জানালাটা বন্ধ হয়ে গেছে, মানে আমি যেদিকটা ছিলাম। আশ্চর্য, উনি তো একটা গল্প বলছেন, সেদিন ওই রকমই হয়েছিল। তার সঙ্গে এইরকম কাকতালীয়ভাবে আজকের ওই শাটারটা। বুঝতে পেরেছিলেন বোধহয় মনের ভাবটা। বললেন, শাটারটা হঠাৎ পড়ে গেল কেন ভাবছো? ও আলগা টালগা ছিল বোধহয়। গল্পটাই কিন্তু তুমি শুনছো না। না না, বলুন না। ওরকম অভদ্র মানুষ সত্যি আমি খুব কম দেখেছি। আমার কথার কোনো উত্তর না দিয়ে আপন মনে বললেন, একবার বাথরুমে যাওয়া দরকার, চটি দুটো তো বাম থেকে পারতে হয় এবার। কথাটা বলার সঙ্গে সঙ্গেই অবাক কাণ্ড। আমার পায়ের সামনেই একেবারে পটাশ করে দুপাটি চটি উপর থেকে। চমকে পা সরিয়ে নিয়েছি আমি। কাকতালীয় কাণ্ড আবার? এ কিরকম করে বারবার? ভদ্রলোক কথা বলার সঙ্গে সঙ্গে যেন ছাদ থেকে দুপাটি হাওয়াই চপ্পল আছড়ে এসে পড়ল আমার সামনে। এবার সত্যি আমার ভয় করছিল। ভদ্রলোকের মুখটা দেখতে ইচ্ছে করছিল খুব, অথচ ঠিক সাহসও হচ্ছিল না দেখার। ভদ্রলোক বললেন, বুঝতে পারছি তুমি ভয় পাচ্ছ। জানতাম এই গল্প শোনার সাহস তোমার হবে না। আগে বললেই তো পারতে, বন্ধ করে দিতাম গল্প। না, তার দরকার নেই। কোথা থেকে সাহস এলো মনে কে জানে, অথবা সাহস থেকেই বলেছি কিনা তাও জানি না। হয়তো মুখ থেকে নিজের মান রাখার জন্যেই বেরিয়ে এসেছিল। কোনো রকমে বুকের শিরশিরানি ভাবটা দূর করতে করতে বললাম, না না, বলুন আপনি। উঠেই পড়েছিলেন উনি, এগিয়ে যাচ্ছিলেন বাথরুমের দিকে। হঠাৎ আমার সামনে এসে দাঁড়িয়ে পড়ে বললেন, সর্বনাশ, ট্রেন তো ব্রিজের উপর থেকে উল্টে পড়ে যাবে। ভদ্রলোক নিজে উঠে পড়েছিলেন, আমার দিকে ফিরে বললেন, নৈহাটি যেতে একটা ব্রিজ পড়ে, তুমি জানো তো? হ্যাঁ, কিন্তু। কোনো কিন্তু নেই, ট্রেনটা ওখানে লাইন থেকে ছিটকে পড়বে। মানে? ওটা তো গল্পের মধ্যে ছিল। আপনি কি করেছিলেন তাই বলুন না। আমি সে কথা শুনিনি, আর তার ফল হাড়ে হাড়ে টের পাচ্ছি। কাজেই তুমি নিশ্চয়ই আমার কথার অবাধ্য হবে না। কি 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 টের পাচ্ছেন? আচ্ছা, দুটো গল্প এরকম করে মিলিয়ে ফেলছেন কেন? আমি প্রায় জোর করেই চিৎকার করে উঠলাম। এই যে মিছিমিছি এইভাবে আমাকে একটা বানানো গল্প বলেই কি আপনি আমাকে ভড়কে দিতে চান নাকি? বানানো গল্প? বানানো গল্প? আরে বানানো গল্প হলে আমার এ দশা হয়? কি কি দশা? দেখো,
দেখো কি দশা দেখো। বড় মুহূর্তেই যে ব্যাপারটা ঘটে গেল তার জন্যে আমি একেবারেই তৈরি ছিলাম না। মুহূর্তে সরে গেল মুখের চাদর এবং সাদা খড়ির মতো একখানা মুখ ঝলসে উঠল আমার চোখের সামনে। এক বালতি বরফ গলা জল যেন কেউ ঢেলে দিল আমার মাথার মধ্যে। সারা শরীর অবশ করে দিয়ে সেই শীতল স্রোত নামছে শিরদাঁড়ার মধ্যে দিয়ে। আমি টের পাচ্ছি, বুঝতে পারছি, মুহূর্তের জন্য লাইটারের আলোয় আলোকিত ওই মুখটা দেখেই আমি শিউরে উঠেছিলাম। উনি আমাকে জোর করতে পারেননি, কিন্তু আমি সেটা পারবো। আমি পাগলের মতো পিছিয়ে আসছিলাম। দুটো কঙ্কালসার হাত আমার দিকে এগিয়ে দিয়ে উনি বলছিলেন, তোমার সে দশা আমি ঘটতে দেব না, দেব না, কিছুতেই দেব না। মাথা ভালো কাজ করছিল না, সমস্ত শরীর অবশ হয়ে আসছিল। তবু সেই অবস্থাতেই হাত দুটো চেপে ধরার চেষ্টা করছিলাম আমি, কিন্তু তার সঙ্গে সঙ্গেই না, কি যে হলো বোঝবার ক্ষমতা আমার নেই। কিসের গায়ে আমার হাত ঠেকলো আমি জানি না। 20,000 ভোল্টের বিদ্যুৎ তরঙ্গ খেলে গেল যেন আমার মাথার স্নায়ুকোষে। ছিটকে সরে এলো আমার হাত দুখানা। কোথা থেকে জোর পেলাম আমি জানি না। আমি চকিতে পিছন ফিরে ছুটে গেলাম দরজার দিকে। গাড়ি থেকে লাফ দিলেও আমি বাঁচবো না আমি জানি, কিন্তু এর হাত থেকে মরার থেকে সেটা অনেক ভালো, এই রকম বুঝি কেউ বলেছিল আমার মনের মধ্যে। তবু মরতে কি মানুষ পারে এত সহজে? মুহূর্তের জন্যে থমকেছিলাম দরজার সামনে। সেই মুহূর্তেই পিছন থেকে একটা প্রবল ধাক্কা। গাড়ির শব্দ, চাকার ধাতব আওয়াজ, ব্রিজ পার হবার ঘটাং ঘটাং শব্দ, আর সেই সঙ্গে 100 আতশবাজি জ্বলে উঠবার মতো তীব্র চোখ ঝলসানো আলো। এর বেশি আর কিছুই মনে নেই আমার। অনেকক্ষণ পরে ঘুম ভাঙলে যেমন হয়, চোখ খোলার পরেও কিছু বুঝতে পারছিলাম না আমি কোথায় আছি, কেমন করে এখানে এলাম, এখন দিন না রাত্রি, কিছুই না। শীত করছিল, বাইরে ঘুলি ঘুলি আলো। বুঝতে পারলাম যেখানেই থাকি ভোর হয়ে এসেছে, কিন্তু আমি আছি কোথায় এখন? উঠে বসার চেষ্টা করলাম। মাথায় ভীষণ যন্ত্রণা, শরীরটা বেশ ভারী হয়ে আছে মনে হচ্ছে। চারপাশে তাকিয়ে বুঝতে পারলাম একটা ট্রেনের কামরায় আছি। সমস্ত ঘটনা এইবার মনে পড়ে যাচ্ছিল একে একে। হঠাৎ ট্রেন পেয়ে যাওয়া, উঠে পড়া, অন্ধকার কামরা, সেই সহযাত্রী। কিন্তু এটা তো প্যাসেঞ্জার গাড়ির কামরা নয়। বেশ বোঝা যাচ্ছে একটা মালগাড়ির মধ্যে আছি আমি। তাহলে কি ভুল করে মালগাড়িতেই উঠে পড়েছিলাম আমি? আচ্ছা, তাই যদি হবে তো সেই অভিজ্ঞতা আমার ঘটল কি করে? সেই জানলা পড়ে যাওয়া, কঙ্কালসার দুটো হাত, ব্রিজের কাছে গাড়ি উল্টে যাবার ভয়, পিছন থেকে সেই ধাক্কা। ঠিক কত দূরে আসছিলাম আমি ব্যান্ডেল থেকে? আস্তে আস্তে উঠে দাঁড়ালাম, দরজার কাছে এগিয়ে এলাম। যা দেখলাম তাতে নিজের চোখকে বিশ্বাস করাও মুশকিল হচ্ছিল আমার। বড় স্টেশনের পাশে কিছু মালগাড়ি বা তার কামরা দাঁড়িয়ে থাকে না, আমি ঠিক সেই রকম একটা কামরায় আছি। ব্যান্ডেল স্টেশন থেকে নড়িনি পর্যন্ত আমি। তার মানে গোটাটাই আমার মনের ভুল। প্যাসেঞ্জার ট্রেনে উঠিনি আমি, অর্থাৎ সেই অলৌকিক অভিজ্ঞতার সবটাই আমার নিজের বানানো।
কারো সঙ্গে কাল আমার দেখা হয়নি। নিজের ওপর নিজেরই ভীষণ রাগ ধরছিল আমার। নিজের এই উর্বর মস্তিষ্কের কল্পনাতেই এত ভয় পেয়ে গেলাম আমি কাল। দরজা দিয়ে বেরোবার আগে আর একবার ভেতরে তাকালাম আমি, কিন্তু এইবার আমার আর একবার অবাক হবার পালা। যেখানে শুয়েছিলাম তার পাশেই দুটো জিনিস পড়ে আছে। প্রথমটা একজোড়া হাওয়াই চপ্পল, আর একটা পাতলা চটি বই। লাইটারটাও থাকতে পারে, দূর থেকে ঠিক নজরে পড়ছে না। শেষ হলো আজকের গল্প রাতের গাড়ি। গল্পটি কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না ইউটিউব কমেন্ট বক্সে। ভালো লাগলে গল্পটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এছাড়াও আমাদের সঙ্গে জুড়ে থাকতে আমাদের ফেসবুক পেজটি ফলো করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। খুব তাড়াতাড়ি উপস্থিত হব আরও একটি গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ।